আমার আসলে সেরি খাইয়ে ঘুমাই, সকালবেলা তো ওর অফিসে যাওয়াই লাগে। মিনিস্টার অ্যাপার্টমেন্টে একটা বাসা দিছে, বাসা এখনো চেঞ্জ করে নেই, গুলশান দিয়ে যেতে 1 ঘন্টা লাগে। যেটা বলছে এইখানে আমার কিন্তু প্রত্যেক দিন এই লোড নেওয়া লাগতেছে। আপনারা তো আজকে একদিন কষ্ট করছেন, আমার তো এর পরে আবার গণ অধিকার কেন্দ্রে একটু বসার কথা ছিল, সেটা এখন বসার সুযোগ হবে না। তো আল্লাহর কাছে শুক্রিয়া যে এই রকমের কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েও দিন পার করার পরে সুস্থ আছি আর কি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার অনেক আগে আসার প্ল্যান ছিল। শুরুর দিকে বিশেষ করে 2টা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, সরকারেরও চ্যালেঞ্জ হচ্ছে দেশের অর্থনীতিকে সচল করার জন্য কর্মসংস্থান সৃষ্টি, একটা দেশের মধ্যে আর একটা দেশের বাইরে। কারণ দেশের বাইরের কর্মসংস্থান না করতে পারলে আসলে ফরেন কারেন্সি বা রেমিটেন্স, দেশের রিজার্ভ ভালো থাকবে না। এই 2টা মিনিস্ট্রি নিয়ে আমাদের অনেক কাজ করতে হচ্ছে। আমার প্রথম দিকে আমাদের আসলে বোঝা দরকার এই মিনিস্ট্রিতে কি কাজ হয়, কি করতে পারবো। এখানে আমার ওই স্কুলের কলেজের মতো এখন পড়াশোনা করতে হচ্ছে, প্রত্যেকদিন ফাইল নিয়ে যাই, বাসায় যাই পড়ি, গাড়িতে আস্তে আস্তে পড়ি। তো এই কারণে তো আসা হয় নাই। আজকে একটা সংক্ষিপ্ত সময়ের মধ্যে আসছি, তাও 2 উপজেলার মধ্যে দিয়ে আসছি। আবার চর বিশ্বাস চরকাদরের মানুষ মাইন্ড করছে যে এখন আমাকে চরের লোক লাগে না। হ্যাঁ, তো আছি একটা জটিল পরিস্থিতির মধ্যে। আর আপনারা যেই কথা বলছেন, অনেকের কথা আমি শুনছি, আমি আপনাদের আবেগ বুঝি। তো এটা ঠিক যে মানে আপনারা চান যে আপনাদের সাথে একটু আগের মতো যোগাযোগ, একটু রেসপন্স করা, কিন্তু আমার জন্য ডিফিকাল্ট হয়েছে। এখন ম্যাক্সিমাম আমার মিনিস্ট্রি, অন্য মিনিস্ট্রিতে মিটিং টিটিং থাকলে ফোন আমরা বাইরে রেখে ঢুকি। 2 ফোনে এখন আর এই যে মন্ত্রিসভার লিস্টটা ফেসবুকে দেওয়ার ফলে ঢাকার বাইরে থেকে কল আসে, ফোন ম্যাক্সিমাম চার্জ বাজতে বন্ধ হয়েছে। কারণ এত মানুষ নাম্বার পাই গেছে, ফেসবুকে তালিকা পাঠিয়েছিল গুলশান অফিস থেকে, ওইখানে নাম মোবাইল নাম্বার দিয়ে এই নাম্বার পাইয়া দুনিয়ার মানুষ ফোন দিচ্ছে 2টা মোবাইলেই। যেই কারণে আসলে অনেকের ফোন রিসিভ করা একটা মিস যায়। তো আমার তো বিশেষ করে আমাকে যদি নাও পারেন কেস, আমার তো একজন এপিএস আছে খায়রুল আমিন, সে কলাপাড়ার, সে আছে সরকারিভাবে নিয়োগ প্রাপ্ত। তারপরে পার্সোনাল স্টাফ হিসেবে আরেকজন আছে আলামিন, 10 মিনিট ছেলে। এরা 2জন, এদের কাজ হচ্ছে এলাকার লোকজনের সাথে যোগাযোগ রাখা এবং কোথায় কেউ যোগাযোগ করলে কোনো বিষয় আমাকে জানানো। তাদেরকে একটু রিচ করার চেষ্টা করবেন। আপনাদের পরিচয় দিলে যে না আমি অমুক ইউনিয়নের দায়িত্বশীল ছিলাম বা আছি, আশা করি তারা আমার কাছে এটা পুষাবে। তাহলে আমি আপনাদের কোনো ইনস্ট্যান্ট ইস্যু থাকলে সেগুলো আমি দেখতে পারবো। দ্বিতীয়ত, আমি ফোনে অনেকবার বলছি যে নির্বাচন আমরা যেই ফরম্যাটে করছি, আমরা আগামী দিনগুলোতে সেই ফরম্যাটেই আমরা কাজ করবো, একসাথে চলবো। বিএনপি গণ অধিকার পরিষদের যারা নির্বাচন করছে একসাথেই সব কাজ এভাবে সমন্বিতভাবে করবে। এখন ধরেন কাউকে না কাউকে একটু ছাড় দিতে হয়, স্যাক্রিফাইস করতে হয়, সেটা গণ অধিকারের লোক করুক কিংবা বিএনপির লোক করুক। ছোটখাটো ইস্যু নিয়ে নিজেদের মধ্যে কোনোভাবেই বিভেদ তৈরি করা যাবে না এবং কোনোভাবে ঝামেলা তৈরি করা যাবে না। সামনে স্থানীয় নির্বাচন আছে, আপনার স্থানীয় নির্বাচন হয়তো বছর খানেকের মধ্যে স্থানীয় নির্বাচনগুলো হবে। আপনারা অনেকেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, তারা হইতে পারবেন, উপজেলা পৌরসভায় দাঁড়াইবেন। কিন্তু এখানে আমাদের এনটি একটা পক্ষ আছে যে তারা আসলে মানে মনের মধ্যে খুবই ক্রিটিক্যাল মানসিকতার, বাইরে সরল দেখাইলেও খুবই ক্রিটিক্যাল। নির্বাচনের 2 দিন আগে আপনাদেরকে গাইলাইছে ধুমাইয়া নানান ধরনের কথা বলছে, মানুষ অপমান অপদস্থ করে যে গরু ছাগলের মধ্যে বিক্রি হয়েছে, এই সেই টাকা পয়সা নানান ভাবে কথা বলছে। এবং এমন ভাবে তারাও বিএনপি করে, আপনারাও বিএনপি করেন। আপনারা তো সঠিক লাইনে ছিলেন, দলের নির্দেশনা মাইনে। আজকে ধরেন স্বাভাবিকভাবে স্বতন্ত্র সে হইলে কোন গোড়ার ডিম হইতে, আরো তো কয়েকজন স্বতন্ত্র আছে। দল বলছে যে 2/3 তার এই সংখ্যাগরিষ্ঠতা আছে, কাজে দলের শৃঙ্খলা রক্ষার্থে স্বতন্ত্র যারা এমপি হয়েছে তাদেরও সহজে ক্ষমা নেই, এটা পরিষ্কার বলে দিচ্ছে। নির্বাচন মানে যারা এমপি হয়েছে তাগো এই অবস্থা। তো সেক্ষেত্রে এমপি কি করতো? আমরা তো এমপি তো আমাদের কোটা তো আগে একটা রিজার্ভ ছিল, তাই এটাতে এই এলাকার মানুষ বঞ্চিত হইত। এখন আমার মিনিস্ট্রি থেকে 104টা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, যেটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, আমি দেখলাম যে 10 মিনিট একটা আছে, গলা চিপে নেই, আমরা এটা করতে হবে, এটা আমাদের মিনিস্ট্রির কাজ। তারপর যে মিনিস্ট্রিতে আমরা যদি আমাদের এলাকার কাজের কথা বলি, আমাদের তো কেউ না করতে পারবে না। কিন্তু আমাদের একটা সমস্যা হচ্ছে, আমাদের কাজ জানতে হবে আসলে যে কোন কাজটা কোন মিনিস্ট্রি করে, কোন জায়গা থেকে নিচ থেকে উঠাই নিয়ে যায়। নয় যদি আমার যদি বলেন ভাই আমার কিছু বালি ভরাটের কাজ দেন, রাস্তার কাজ দেন, আমি কইরা খাই,
এটা আমার পক্ষে কিন্তু দেওয়া সম্ভব না। আপনার জানতে হবে যে আসলে কাজটা তো নিচ থেকে উঠাই নিয়ে আসে, কারণ এটা উপজেলার পিআইও আছে, উপজেলার ইঞ্জিনিয়ার আছে, তাদের মাধ্যমে তাদের দায়িত্ব দিয়ে ভাই এই কাজটা তৈরি করেন, এরা আমাদের মন্ত্রী সুপারিশ করে দেবে, দেন আমরা এটা পাস করবো। কিন্তু কাজটা কিন্তু নিচ থেকে উঠে আসে। তো এইটা একটু আপনারা জানেন, যারা এগুলো বুঝেন। খাল খননের এলজেডি মন্ত্রণালয়ের প্রকল্প আছে, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রকল্প আছে, ছোট খাল বড় খাল কোথায় কি এই সরকারের খাল খননের অগ্রাধিকার আছে। প্রত্যেক ইউনিয়নে 2টা করে তালিকা ইতিমধ্যে ইউনোদের মাধ্যমে কিন্তু সরকার চাইছে। সরকার কিন্তু রাজনৈতিক দল তার আছে, পাশাপাশি সরকারের স্ট্রাকচারটা তো হচ্ছে এই যে সরকার অফিস আদালত, এইটাকে কিন্তু সরকার ফাংশন, যেমন সে দলের কাছে চায় না, ইউনোদের মাধ্যমে। কারণ দলের লোক কে দিবে কিভাবে দিবে ওই প্রোটোকলে ইউনোদের মাধ্যমে চাইছে। অবশ্যই সরকারি কর্মকর্তাদের ওই ধরনের একটা ইনস্ট্রাকশন আছে, যেহেতু দলের ম্যান্ডেটের সরকার, জনগণ ভোট দিয়েছে দলকে, কাজেই তারা কাজকর্ম করার ক্ষেত্রে অবশ্যই দলীয় লোকজনের মতামতকে প্রাধান্য দিয়েই তারা তাদের সাথে আলাপ আলোচনা করে কাজ করবে। এখন এইখানে ওই যে বলছে যে স্বাভাবিকভাবেই গণ অধিকার পরিষদ এবং বিএনপি এটা আপনার একই গাছের 2টা ডাল এরকম। তো এই ক্ষেত্রে আপনারা যারা সিনিয়র আছেন, আমি মনে করি বিএনপির যারা নেতৃবৃন্দ, তাদের এই বিষয়ে সমন্বয় করার জন্য মূল ভূমিকাটা নিতে হবে। আপনারা রাজনৈতিকভাবে সিনিয়র, রাজনৈতিক অভিজ্ঞতা আছে অন্যদের চেয়ে, আপনারা এটা একটু সমন্বয়ের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবেন। আমার জায়গা থেকে তো আমি বলছি যে এখন আমার যে কাজ, আসলে আমার এলাকার কাজটা যদি আপনারা, আমার এলাকার কাজ হচ্ছে মানুষের যে রাস্তাঘাট, স্কুলের ভবন নাই, মানুষের সুবিধা অসুবিধা দেখা, এইটা যদি আপনারা মানে এদিক থেকে কাজ যদি পাইপলাইনে উঠে যেতে পারেন, আমি সেটা বাস্তবায়ন করে দিলাম। কোন একটা বিষয় আমার জানালি, তাহলে আমার এলাকায় থাকা লাগে না, আমার কাজ আপনারা করতে পারেন। কিন্তু তারপরে আমার যেটুকু এলাকায় থাকার সেইটুকু তো আমি আসবই। তো গলাচিপা 10 মিনিট আপনারা যারাই আছেন বিশেষ করে একটু সমন্বয় করে কাজ করুন। আমি মনে করি গলাচিপা আলাদা না, গলাচিপা 10 মিনিট সমন্বয় করে আমাদের কাজ করতে হবে। এবং আমরা যেটা ইতিমধ্যেই পটুয়াখালী জেলার এই যে বিএনপির 2জন সদস্য আলতাফ হোসেন চৌধুরী, মোশারফ ভাই আছেন, আমরা আলাপ করছি যে আওয়ামী লীগের আমলে পোর্ট হয়েছে, ইপিজেড হয়েছে, তারপরে আরো বেশ কিছু কাজ হয়েছে। আর বিএনপির সরকারের সময় যদি কিছু কাজ না দেখাইতে পারেন, তাহলে তো আগামীবার মানুষ ভোটের সময় বলবে বিএনপি সরকারের সময় এতগুলা এমপি ছিল, মন্ত্রী ছিল, তারা কি কাজ করছে। আওয়ামী লীগের সময় তো পোর্ট হয়েছে, বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, রামপাল, ইপিজেড হয়েছে, তাহলে বিএনপির সময় তো আমাদের কিছু কাজ করে দেখাইতে হবে। আমরা ওই ধরনের একটা বড় কিছু কাজের প্রজেক্ট নিয়েও আমরা চিন্তা করতেছি। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা তো জানবেনই। তো আপাতত এটাই কথা যে আমাদের যারা নির্বাচনে যেমন রাতের অন্ধকারে মানুষকে এইভাবে কিছু লোককে কিভাবে মারছে আপনারা, হুরায়রা ছাত্র দলের একজন বড় নেতা, তার বাসার সামনে আগুন দিয়ে অফিস টফিস পোড়াই দিছে, তার দোকান সহ। তো এই ধরনের পরিস্থিতি যারা তৈরি করছে, অবশ্যই আমরা সবাইকে নিয়ে কাজ করব, আমাদের কারো প্রতি বিদ্বেষ চাই, কিন্তু আমি মনে করি কিছু মানুষের একটু প্রায়শ্চিত্ত কইরে আসা উচিত। এখনই যদি আপনারা মানে হচ্ছে যে বলা যে বানর যদি বেশি লাই দেন মাথায় মাথায় মুছতে দেবে, এই জন্য একটু নিয়ন্ত্রণ রাখতে হবে, মাথা পর্যন্ত কান্দে পর্যন্ত উঠুক। যারা একেবারেই আপনাদের কোন ন্যূনতম সম্মান করে নাই, এত ঝামেলা করছে, তো এই ক্ষেত্রে একটু তারা একটু মানে রোজার মাসে যেটা আমাদের হলো আত্মসংযম, আত্মশুদ্ধি, তাদের একটু উপলব্ধিটা হোক। তারপর তারা যদি বিএনপি করে, বিএনপির সভাপতি সে সেক্রেটারি, সে সভাপতি সেক্রেটারির কাছে আসতে হবে, তারা এইটা নিজে থেকে উপলব্ধিটা করুক যে না ঠিক আছে আমাদের এটা বলেছে। তারা বিএনপির সভাপতি সেক্রেটারিকে চিনি দেখ, দুঃখ প্রকাশ করে বা ক্ষমা চাই যে আমরা দলের বাইরে গিয়া আমাদের একটা ভুল সিদ্ধান্ত হয়েছে, দলের চেয়ারম্যানের কাছে আমরা ক্ষমা চাই, মাধ্যম সভাপতি সেক্রেটারি তারা একটা ক্ষমা চাই চিঠি লিখুক, সেই চিঠি তারা গুলশান অফিসে পৌঁছে দেখ, তারপরে তাদেরকে আপনারা ব্যাক করে নেন। অবশ্যই যারা এই দলের জন্য অনেকেই বলে যে দুর্দিনে তারা দলের জন্য ত্যাগ স্বীকার করছে, অবশ্যই, কিন্তু দলের প্রধানের দিক নির্দেশনা যদি না মানে, আজকে এই বিদ্রোহী প্রার্থীর কারণে বিএনপি পয়েন্ট থেকে 16টা সিট হারছে। যেমন আমাদের ঝিনাইদহতে আমাদের যে সিটে রাশেদকে যে সিট দিছে, ওইখানে সে পাইছে 55,000, বিদ্রোহী প্রার্থী সে পাইছে 75,000, 1,30,000। জামাতের প্রার্থী 1,60,000 ভোটে এমপি হয়ে গেছে। সেম ধরেন আরো এরকম ঢাকা 12তে নীরব ভাই আর আমাদের জোটের প্রার্থী সাইফুল ভাই মিলে যেই ভোট, জামাতের প্রার্থী সেই ভোটে এমপি হয়ে গেছে। তাহলে বিএনপি কিন্তু আরো 15-16টা সিট বেশি পাইছে। তাহলে একজনে মনে করেন এই ধরনের বিদ্রোহ কইরা কিন্তু অন্যদেরকে লাইন দেখাইছে, পথ দেখাইছে যে আমিও আছি, সমস্যা নেই, সবাই মিল্লা জিল্লা আমাদেরকে ফালাইতে পারবে না দলে, এইটা দলকে জিম্মি করা। তো এইটা আমি মনে করি এটা যে কোনো দলের ক্ষেত্রে, আমার ছোট দলের ক্ষেত্রে, আমাদের দলেও কিছু লোকেই আমরা কেন 2টো সিটে আমরা নির্বাচন করছি,
নানান ধরনের কথা বলছে। আমরা বলছি এই সমস্ত যারা দলের সিদ্ধান্ত মানতে পারে না, নেতৃত্ব মানতে পারে না, এগো দল করার দরকার নেই। বাস্তব কথা এটা। তো সেই ক্ষেত্রে আমি এটাই বলি যে অবশ্যই তারা যদি মন থেকে উপলব্ধি করে প্রাশ্চিত্য করে সেটা আপনারা ওয়েলকাম করেন, কিন্তু নাহলে রাতারাতি তারা নিয়ে নিলে তারা আপনার মধ্যে ঢুইকা এই যে আমাদের গণ অধিকার আমরা যে একটা সুন্দরভাবে কাজ করা পরিবেশ তৈরি করছি, একসাথে আমরা চলে আসছি, আমরা খাইছি না খাইছি অনেক কিছু পাই নাই, তারপর আমাদের মধ্যে কোনো শোকতাপ নাই। ওই যে শিবলু ভাই বলছে আমাদের মধ্যে দূর থেকে অনেক সময় রাগ তৈরি হয়, ক্ষোভ তৈরি হয়, আমরা কাছে আসলে আমাদের সেটা আন্তরিকতার একটা পরিবেশ তৈরি হয়। তো সেই ক্ষেত্রে এখন যারা এতদিন ধরে একেবারে বাইরে একটা ঝামেলা তৈরি করছে, এরা আসলে রাতারাতি এই পরিবেশটা তৈরি হবে না। তো অবশ্যই তাদেরকে আমরা ফেলে দেবো না, আমরা নিব যদি তারা মন থেকে এটা ক্ষমা চায় বা উপলব্ধি করে যে না আমাদের এটা হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখন এটা আপনারা এখানে একটা ছোটখাটো ঘটনা ঘটলো, নাম হইবে কিন্তু বিএনপি। ধরেন ওই কি জানি একটা ছেলে আমাদের ঢাকা ইউনিভার্সিটির মানে হচ্ছে শিবির করে, কিন্তু মানে ও প্রকাশ্যে আর কি বলে না, অন্য কি যেন সংগঠনের নামে ওরা স্লোগান দিচ্ছে তারেক রহমান কি অবসান, ধর্ষণ করো অবসান, এরকম একটা নরসিংদী একটা ঘটনা। এখন এই দেশে প্রতিদিন অনেক মার্ডার হয়, খুন হয়, ধর্ষণ হয়, সব দায়িত্ব কি তারেক রহমানের? আমার এলাকায় একটা এইখানে মারামারি লোক মাথা পাঠালে এই দায়িত্ব কি আমার, এই দায়িত্ব কি আপনাদের? আমরা সর্বোচ্চ পারি যে পরিবেশটা যেন না তৈরি, একটা ঘটনা ঘটলে ফার্দার যেন না ঘটে, আমরা লোকজনকে বসে সেট আপ করবো। তো তারপরেও কিন্তু রাজনৈতিক ভাবে একটা দায় দেওয়ার চেষ্টা করবে প্রতিপক্ষ। তো এইখানে একটা ঘটনা ঘটলে আলটিমেটলি সে তারেক রহমানের কাছে দায় দেবে, সরকারের দায় দেবে। তো এই জন্য আমাদের যে কমিটমেন্ট ছিল এটা মানে আমাদের ফার্স্ট ক্যাবিনেট মিটিং এ প্রধানমন্ত্রী বলছে যে আমাদের নামে অনেক ধরনের অপপ্রচার প্রপাগান্ডা চালানো হয়, তো কাজে আমাদের কাজে সেটা প্রমাণ করতে হবে। কাজে প্রমাণের ক্ষেত্রে আমরা দুর্নীতিকে ন্যূনতম প্রশ্রয় দেব না। আপনারা অনেকে 2-3টে মন্ত্রণালয় পাইছেন, আমাদের দলের নেতা কর্মীদের স্যাক্রিফাইসের ত্যাগ আছে, কিন্তু কোনো অনৈতিক অবৈধ সুবিধা আপনারা কেউ দিবেন না। এটার কারণে আমরা বিতর্কিত করতে চাই না, সরকারকে পরিষ্কার একটা কঠোর নির্দেশনা দিয়ে দিছে। তো সেই জায়গা থেকে আমরা এটাই বলবো, এলাকারও মানুষ যেটা চায়, সাধারণ মানুষ রাস্তাঘাটে চলবে, রাস্তাঘাটে একটু ভালো থাকুক, এলাকায় ব্যবসা বাণিজ্য করবে, কোনো মানুষ যেন তার উৎপাত না করে। সাধারণ মানুষ কিন্তু এইটা চায়, সাধারণ মানুষ এইটা চায় না তার ঘরে আপনি চাল দিয়েছেন, ডাইল দিয়েছেন, তেয়ারির প্যাকেট দিয়েছেন, এগুলো সাধারণ মানুষ চায় না। পরিবেশটা ভালো থাকুক সেইটা চায়। আপনারা রাজনীতি করবেন, আপনারা জনগণের প্রতিনিধি, জনগণের সাথে একটা হাসি মুখে কথা বলবেন, কুশল বিনিময় করবেন, এতেই সে খুশি। এই পরিবেশটা আমরা এখানে তৈরি করতে চাই। আর শুধুমাত্র রাজনৈতিক দলের কর্মী না, রাজনৈতিক দলের কর্মীরা যা দুর্নীতি করে বা টুকটাক চাঁদাবাজির অভিযোগ এসেছে সরকারি অফিস আদালতে সরকারি লোকের আরো বেশি করে। কাজে সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে আমাদের আয়ত্তের মধ্যে যে সরকারি অফিস আদালত গুলো আছে সেখানে যেন ঘুষ দুর্নীতিবিহীন ভাবে মানুষ সেবা পায়। যেমন একটা আপনার ওই জমি জামার দলিল দস্তাবেজ সিআর কি জানি পর্সা টর্সা বলে, এগুলো উঠাইতে 60 টাকা লাগে, 50 টাকা লাগে, কিন্তু ওগুলো উঠাইতে যে মানুষের খরচ যায় 7,000 টাকা, 5,000 টাকা। তো এইগুলো আপনার চলবে যে ভাই এগুলো চলবে না, আপনার সরকারি ফি 700 টাকা নেবেন। মানে এই যে বাজারে টাজারে যে ডিসিআর গুলো দেয়, এটা তো আপনার জানেন একটা শতাংশে মাপ আছে সম্ভবত, 700 টাকা না জানো কয় টাকা নেয়, 260 টাকা, কিন্তু নেয় কিন্তু অনেক অনেক জায়গায় জায়গা বুঝে লাখ টাকাও নিয়ে নেয়, তল দিয়ে ভাগ বাটোয়ারা করে। যেটা চরের জমিগুলো নিয়ে হয়েছে, আমাদের বাংলার চরের জমি, এই সরকারি কর্মকর্তারাও চোখ সাজে একটা কমিশন পাইছে। তো ঠিক আছে, সেসব আমরা অফিসিয়াল জনপ্রতিনিধি ছিলাম না, আমরা কিছু বলতে পারি। এখন পরিষ্কার যে যারা টাকা নিচ্ছে টাকা ফেরত দেবে, এই সরকারি ফির বাইরে 1 টাকাও নিতে পারবে না। তো এই ক্ষেত্রে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আমরা যেন মানুষের সেই প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারি। কারণ আমি এমপি হয়েছি, আপনারা তো লোকাল নির্বাচন করবেন, সুতরাং আপনাদের যদি বলে যে না ওরা এমপি নির্বাচনের কাছে ভোট চাইছে, এমপি হয়ে এইটা ওইটা করছে, লোকাল নির্বাচনে কিন্তু তাহলে আপনারা আবার খারাপ করবেন। তো ওইভাবে যেন মানুষের আমরা যেটা বলছি কথায় কাজে তাদের আমরা দৃষ্টান্ত রাখতে পারি। যেহেতু অনেক রাত্রে সবাই ক্লান্ত, আমার নিজেরই ঘুমে খুব চোখ ভেঙে, তো আজকে আর রাখবো না, আবার আজকে আপনাদের দীর্ঘায়িত করবো না। আপনারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন, এই জন্য আবারও ধন্যবাদ। আবারও যেটা মূল কথা, ছোটখাটো ইস্যু নিয়ে কোনোভাবেই ঝামেলা বিভেদ তৈরি করা যাবে না। সিনিয়ররা যে কোনো বিষয় জানাইবেন, তারা আপনার কাজ করবে। আর অবশ্যই আমি গণ অধিকার পরিষদ থেকে 5 জন সিনিয়র ঠিক করে দিব, যে বিএনপিরও তারা 5 জন যে কোনো বিষয় নিয়ে তারা এই 10 জন সিনিয়র মিলেমিশে আলাপ আলোচনা সমন্বয় করবে, সমাধান করবে। তো এই গণ অধিকার 5 জন, বিএনপির 5 জন, গণ অধিকার 5 জন, আমি ওদের সাথে বসতে পারিনি, দেখি কালকে সকালে বা ফাঁকে বসে আমরা ঠিক করে দিয়ে যাবো। আশা করি তাহলে অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সমস্যা সমাধান করা যাবে। ধন্যবাদ।
আর একটা কথা হচ্ছে যেটা আমি এমনিতেই আমার জন্য যারাই করছে আমি ব্যক্তিগতভাবে এটা তাদের কথা মনে রাখছি। আমার স্কুলের শিক্ষক থেকে গ্রামের মানুষ, পড়াশোনা, ঢাকা শহরে যাওয়ার ক্ষেত্রে যে যতটুকু হেল্প করছে, ব্যক্তিগতভাবে আমি তাদের প্রতি কৃতজ্ঞ থেকে তাদেরও জন্য কিছু করার চেষ্টা করছি। অবশ্যই আমার এটা জীবনে একটা প্রথম নির্বাচন। এই নির্বাচনে আজকে আমার জন্য মন্ত্রী ক্যাবিনেটে পদ রেডি ছিল, এমপি না হইতে পারলে তো ওইখানে যেতে পারতাম না। অবশ্যই যারা বিএনপির এবং গণ অধিকারের বা অন্য সাধারণ মানুষও, হিন্দু সম্প্রদায়ের অনেক লোক আপনারা জানেন না, আমাদের জন্য কিন্তু বেশ ইফোর্ট দিচ্ছে শেষ দিকে। তো এইভাবে যারা করছে অবশ্যই তাদের জন্য আমার জায়গা থেকে যতটুকু করার সেটা আমি করবো। স্বাভাবিকভাবে যে লোকটা আমার জন্য নামছে, পরিশ্রম করছে, আর একটা সাধারণ মানুষ তার চেয়ে অবশ্যই যে আমার জন্য গায়ে খাইটা করছে, দৌড়ে করছে, তার প্রতি তো আমাদের দায়বদ্ধতা বেশি। সুতরাং সেই জায়গা থেকে আপনাদের এইটুকু বলতে পারি যে আপনারা কোনো কাজেই কোনো হতাশ হবেন না। আমাদের একজন টিচার বলছিল যে বাবা তুমি যদি জীবনের 2টা লাইন, মানে অনেক সময় প্যারাগ্রাফ বেশি পড়াই তো বলতাম যে এতগুলো পড়ান, আপনি 3-4টা গুরুত্বপূর্ণ দেন, ওর মধ্যে থেকে একটা কমন পড়বে, দেখা একটু বেশি করে পড়তো, 4-5টা দিয়ে দিত যে 5টা পড়ো। তুমি বলছো বেটা 2 লাইন যদি বেশি পড়ো জীবনে কোনো না কোনো জায়গায় এটার একটা প্রয়োগ হবে, কাজে লাগবে। তো এটা আমরা বাস্তব জীবনের ক্ষেত্রে দেখছি। সুতরাং আপনারা একটু ধৈর্য ধরেন, 2 দিন আগে পরে অবশ্যই আমাদের সাথে যারা ছিল, যাদের ত্যাগ শ্রম আছে, তারা মূল্যায়িত হবে ইনশাল্লাহ, এটুকু আমরা বলছি। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিপি নুরুল হক নূর কিন্তু গলাচিপা উপজেলা জাতীয়তাবাদী দলের কর্তৃক যে মন্ত্রী মহোদয়কে যে সংবর্ধনা দেওয়া হলো, সেই সভা আজকে এই জায়গায় মুলতবি ঘোষণা করা হলো।